বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৬২ পৃষ্ঠা। তো চলো বন্ধুরা, আমরা দেখি ৬২ পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে, আমরা যখন কোনো প্রয়োজন মেটাতে কিছু কেনাকাটা করি তখন আমাদের আয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ কমতে থাকে। এভাবে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয়। তার মানে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে সঞ্চয় কি, সঞ্চয় হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই হচ্ছে যে সঞ্চয়। এভাবে খুব সিম্পলি তোমরা বলে দিতে পারো। তারপরে বলা হয়েছে যে অপচয় পরিহার করে মৃতব্যয়ী হয়ে অর্থ সাশ্রয় করাটাও কিন্তু সঞ্চয়ের মধ্যে পড়ে। মনে করো গত ঈদ বা পূজায় তুমি ১০০ টাকা উপহার পেয়েছো, ওটা তোমার আয়। এখন ওই টাকা থেকে তুমি যদি ৫০ টাকা দিয়ে কোনো খেলনা কিনে থাকো, তারপর তোমার কাছে ৫০ টাকা জমা থাকছে, এটা হলো তোমার সঞ্চয়। আর যদি পুরো টাকাই খরচ করে ফেলো তাহলে কিছুই সঞ্চয় থাকলো না। এবারে তোমরা একটু মনে করে দেখো তো, গত ১ বছরে তোমাদের কেউ কোনো টাকা আয় করেছে কিনা। যেমন সালামি, প্রণামী, উপহার হিসেবে যাতায়াতের বা হচ্ছে টিফিনের খরচ বাবদ, নিজের লাগানো গাছের সবজি বা ফল অথবা নিজের পালিত হাঁস মুরগির ডিম বিক্রয় করে ইত্যাদি থেকে প্রাপ্ত আয়। তোমাদের এই আয় টাকা তোমরা কিভাবে খরচ বা ব্যয় করেছো অথবা কত টাকা সঞ্চয় করতে পেরেছো। বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয়। প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়েও আমরা সঞ্চয়কে বুঝতে পারি। যেমন ধরো তোমার এলাকাটি পৌরসভার আওতায় পড়েছে, সেখানে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে লাইনে পানি সরবরাহ করা হয়। আমরা তখন সারাদিনের জন্য পানি ধরে রাখি। যখন লাইনে পানি থাকে না তখন আমরা সেই জমানো পানি খরচ করি। প্রয়োজনের কথা মাথায় রেখে এভাবে পানি জমিয়ে রাখাই হলো সঞ্চয়। বাড়িতে অপ্রয়োজনে প্রায় আমরা বাতি, ফ্যান ও হচ্ছে যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, অথচ সেগুলো প্রয়োজন শেষ হওয়া মাত্রই বন্ধ করে রাখা উচিত। তাহলে সেটা হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সঞ্চয়। তো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এখানে সঞ্চয় নিয়ে আসলে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পেজের হচ্ছে যে মূল কাজটি হচ্ছে যে এখানে যে হচ্ছে তোমাদেরকে একটি চক দিয়েছে, তো এখানে এই চকটি ফিল আপ করতে হবে আমাদেরকে। তো মোটামুটি এটি হচ্ছে যে আমাদের ৬২ পৃষ্ঠার কাজ। ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ৬২ পৃষ্ঠার সমাধান। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে যেটি নমুনা উত্তরটি এভাবে রেডি করেছি, যেখানে বলা হয়েছে আয় কি বাবদ এবং কত এটা লিখতে। তো প্রথমটা হচ্ছে তারা একটা উদাহরণস্বরূপ দিয়েছে, তারা দিয়েছে সালামি, প্রণামী অথবা উপহার স্বরূপ হচ্ছে যে ১০০ টাকা তুমি আয় করেছো সেটি দিয়েছে। তারপর হচ্ছে যে ব্যয়, আয় অনুপাতে ব্যয়। তো ব্যয় করেছো হচ্ছে যে ১০০ টাকা পাওয়ার পর তুমি ৫০ টাকার হচ্ছে যে খেলনা কিনছো, তারপরে হচ্ছে যে সঞ্চয় করছো কত, বাকি ৫০ টাকা সঞ্চয় করছো। তারা একটা উদাহরণস্বরূপ একটা পয়েন্ট তারা দিয়েছে। এরপরে ২ নম্বরটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য নমুনা উত্তর এইভাবে রেডি করেছি যে টিফিনের জন্য হচ্ছে প্রতিদিন তুমি ৫০ টাকা পাও। হ্যাঁ, তুমি ৫০ টাকা পেয়েছো টিফিনের জন্য, আর খরচ করেছো কত, টিফিন ক্রয় করেছো ৩৫ টাকা। তার মানে তোমার অবশিষ্ট তোমার সঞ্চয় করেছো তুমি এখান থেকে ১৫ টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে যে পুরাতন খেলনা বিক্রি ১৫০ টাকা। তোমার বাসায় পুরাতন খেলনা ছিল, সেটা বিক্রি করেও তুমি ১৫০ টাকা আয় করেছো। তো এই আয় থেকে ছোট বোনকে দিয়েছো ৫০ টাকা আর তোমার কাছে সঞ্চয় থাকলো ১০০ টাকা। আচ্ছা, এরপরে ৪ নম্বর পয়েন্টে আমরা যেটি দিয়েছি, বাবার কাজে সাহায্য করে ১০০ টাকা। তার মানে বাবার কাজে সাহায্য করেছো, বাবা তোমাকে ১০০ টাকা দিয়েছে, এটাও তোমার আয়। তো এই ১০০ টাকা থেকে তুমি ব্যয় করেছো হচ্ছে কি নতুন খেলনা ক্রয় ৭০ টাকা। তুমি হচ্ছে এই নতুন খেলনা ক্রয় করেছো ৭০ টাকা, তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকলো কত, ৩০ টাকা। তো আমরা হচ্ছে যে মোট আয়টা কত হলো, মোট আয়টা আমরা দিয়েছি এখানে ৪০০, যেমন হচ্ছে ৫০ আর হচ্ছে যে ১৫০ মানে ২০০, ২০০ এর একে ৩০০ আর এখানে হচ্ছে যে ১০০, মোট হচ্ছে ৪০০ টাকা তোমার আয় হয়েছে। এরপরে হচ্ছে যে তোমার ব্যয় হয়েছে কত, এখানে ৫০ টাকা, এখানে হচ্ছে যে ৩৫ টাকা, তার মানে ৮৫, আর হচ্ছে যে ৮৫ আর ৫০ হচ্ছে যে তোমার ১৩০,
130, 135, তারপর হচ্ছে 135 এর 70 হচ্ছে 205 টাকা, এটা হচ্ছে তোমার ব্যয়। আচ্ছা, তারপরে তোমার সঞ্চয় হচ্ছে যে এখানে 50 আর এখানে হচ্ছে যে 100, তাহলে 150 আর হচ্ছে যে 150 আর 30 180, 180 আর 15 হচ্ছে যে 195 টাকা হচ্ছে তোমার সঞ্চয়। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমাদের 62 পৃষ্ঠার সমাধানটি ছিল। তো তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 63 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 63 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে, সবসময় একটা কথা মনে রাখবে, আমাদের আয় ব্যয় যাই হোক না কেন সেটা অবশ্যই বাবা মা এবং পরিবারের অন্য সদস্যদের জানাবো। আমাদের হাতে কখন কোথা থেকে কত টাকা এলো এবং সেগুলো কিভাবে খরচ করলাম কিংবা জমালাম, জমানো বা সঞ্চিত অর্থ কিভাবে খরচ করা বা কাজে লাগানো যায় তা তাদেরকে জানানোর পাশাপাশি তাদের পরামর্শ নিতে পারি। এতে তারাও আমাদের উপর অনেক খুশি থাকবেন। সুতরাং তাদের না জানিয়ে কোনো কাজ করা একদমই ঠিক হবে না। তাদের কাছে আমাদের সবসময়ই স্বচ্ছ থাকতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে, এবার এসো আমরা একটু হিসাব নিকাশ করি। তোমাদের জীবন ও জীবিকা খাতায় নিচের চকটি এঁকে নাও। চকে তোমার আয় ও ব্যয় লিখে রাখবে। বাম পাশে অবশ্যই তারিখ লিখবে। এমন হতে পারে পুরো মাসে কেউ হয়তো 1 টাকাও হাতে পেলে না, তা নিয়ে একদমই মন খারাপ করবে না। পরের মাসের জন্য অপেক্ষা করো, যখন টাকা হাতে পাবে তখন লিখবে। মনে রাখবে, খরচের খাত নির্বাচনে প্রয়োজন ও পছন্দ বিবেচনায় রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দিয়েছে। তো মূলত হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠায় এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে তারিখ দিয়েছে, আয়ের খাত দিয়েছে, আয় দিয়েছে, ব্যয়ের খাত দিয়েছে, ব্যয় দিয়েছে, উদ্বৃত্ত এবং হচ্ছে সঞ্চয় দিয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে যে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 63 পৃষ্ঠার সমাধান। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে এটি হচ্ছে যে একটি নমুনা উত্তর আমরা আমাদের মতো করে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের মতো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথম ঘরে হচ্ছে যে আমরা এখানে দিয়েছি হচ্ছে 12/6/2024 তারিখ দিয়েছি। তুমি চাইলে তোমার মতো করে একটি তারিখ দিতে পারো। তো এখানে আমরা হচ্ছে যে আয়ের খাত দিয়েছি, হচ্ছে যে মামা দিয়েছে, মামা 100 টাকা দিয়েছে, এটি হচ্ছে যে আয়। আর ব্যয়ের খাত, এই 100 টাকা থেকে তুমি কি করছো, 45 টাকা হচ্ছে যে খাবার কিনছো, তারপরে হচ্ছে 55 টাকা তোমার এখানে সঞ্চয় হয়েছে, মানে তোমার উদ্বৃত্ত জমা থেকেছে। আচ্ছা, এরপর আমরা দিয়েছি হচ্ছে যে 13/6/2024, ওই দিন হচ্ছে দাদু দিয়েছে তোমাকে কত, 50 টাকা দিয়েছে। তুমি কোনো কিছু ব্যয় করনি, তোমার ব্যয় হচ্ছে যে 0, তাহলে তোমার এখানে 50 টাকা পুরাই আসলে জমা সঞ্চয় হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 3 নম্বর ঘরে আমরা দিয়েছি 14/6/2024 বাবাকে সহায়তা বাবদ। তুমি তোমার বাবার কোনো কাজে সহায়তা করেছো, তোমার বাবা তোমার উপর খুশি হয়ে তোমাকে 100 টাকা দিয়েছে। তো এই টাকাটা হচ্ছে তোমার আয়। আর তুমি এই 100 টাকা থেকে তোমার বোনকে দিয়েছে হচ্ছে যে 50 টাকা। তো বোনকে 50 টাকা দেওয়ার পরও তোমার আরও 50 টাকা এখানে উদ্বৃত্ত সঞ্চয় হয়েছে, এই যে 50। আচ্ছা, এরপরে হচ্ছে যে 15/6/2024 ওই দিন হচ্ছে তোমার বাবা মা দাদু মেলা উপলক্ষে, মানে হচ্ছে মেলা উপলক্ষে তোমাকে 700 টাকা দিয়েছে, এটা বলা হয়েছে। এখানে 21 কথাটি লিখতে হবে না। আচ্ছা, তো এই 700 টাকা থেকে তুমি হচ্ছে যে খেলনা এবং হচ্ছে খাবার কিনেছো 370 টাকার। তার মানে হচ্ছে যে তোমার এখানেও জমা হয়েছে যে 330 টাকা, মানে হচ্ছে যে 700 থেকে 370 গেলে আরও তোমার 330 টাকা এখানে জমা থেকে গেছে তোমার কাছে। আচ্ছা, এরপরে আমরা দিয়েছি হচ্ছে যে 16/6/2024 বিদ্যালয়ের মাঠে বার্ষিক মেলা হয়েছে। ওই মেলাতে তুমি তোমার পরিবারের কাছ থেকে 1000 টাকা নিয়েছো। তো 1000 টাকার মধ্যে তুমি খরচ করেছো, খেলনা কিনছো, খাবার খেয়েছো, তারপর হচ্ছে নাগরদোলায় উঠেছো, বায়োস্কোপ দেখেছো, তারপর হচ্ছে যে পুতুল নাচ দেখেছো। তো এই সব মিলে হচ্ছে তোমার খরচ হয়েছে 690 টাকা। তার মানে তোমার কাছে এখনও জমা থেকে গেছে আরও 310 টাকা এই টাকা থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 17/6/2024 নানু ও নানির কাছে উপহার। তোমার নানু তোমার বাড়িতে আসছে, বাসায় আসছে, তো তারা হচ্ছে তোমাকে 450 টাকা উপহার দিয়েছে। এই টাকা থেকে তুমি তোমার বোনকে হচ্ছে যে 150 টাকা দিয়েছো, দেওয়ার পরেও তোমার কাছে আরও 300 টাকা সঞ্চয় থেকেছে। তার মানে তুমি এগুলো খরচ করেনি, তুমি এগুলো সঞ্চয় করে রেখে দিয়েছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে 18/6/2024
বিদ্যালয়ের বার্ষিক পিকনিক হয়েছে, ওই পিকনিকে হচ্ছে তুমি 1000 টাকা পেয়েছো। ওই 1000 টাকা থেকে তুমি পিকনিক বাবদ খরচ করেছো হচ্ছে 750 টাকা, আর 1000 থেকে 750 টাকা গেলে আর থাকে হচ্ছে যে 250 টাকা, 250 টাকায় 250 টাকা তোমার সঞ্চয় হয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি, তারপর হচ্ছে যে আয়ের খাত দিয়েছি, আয় দিয়েছি। তোমরা চাইলে এগুলো তোমাদের মতো করে ফিল আপ করতে পারো। তো আমাদের হচ্ছে যে মোট আয় হয়েছে, আমরা এই সবগুলো আয়ের খাতগুলোকে যোগ করেছি, যোগ করার পর আমরা দেখেছি যে আমাদের 3400 টাকার মতো এখানে আয় হয়েছে। আর হচ্ছে যে টোটাল আমাদের ব্যয় হয়েছে হচ্ছে যে 2055 টাকা ব্যয় হয়েছে, সেটি আমরা লিখেছি। তো আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পরে আর আমাদের উদ্বৃত্ত হচ্ছে সঞ্চয় 1345 টাকা ছিল, সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল হচ্ছে যে আমাদের 63 পৃষ্ঠার সমাধান। আর আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 64 পৃষ্ঠার সমাধান। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখি 64 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এটি একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি বাক্য দেওয়া আছে সঞ্চয়ের গুরুত্ব। তো আমরা বুঝতে পেরেছি যে এখন তোমাদের সঞ্চয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে এই টপিকে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ছবি দেওয়া আছে, চিত্রটির নাম্বার হচ্ছে যে 4x2, যেখানে বলা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে একসময় বড় সুযোগ তৈরি হয়। মানে অল্প অল্প সঞ্চয় করে একসময় আসলে বিশাল একটা সুযোগ তৈরি হয়। যেমন হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি একটি কয়েন করে একসময় অনেকগুলো কয়েন হয়ে গেছে। এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে রামুর স্বপ্ন নামে হচ্ছে যে একটি গল্প দিয়েছে। তো চলো বন্ধুরা, আমরা আশা করি এই গল্পটি খুবই চমৎকার হবে আর তোমরা এটি খুবই এনজয় করবে আমাদের সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে রামুদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়, ওর বাবা সাগরে মাছ ধরেন, সেই মাছ বাজারে বিক্রি করে যা টাকা পান তার সবটুকু দিয়েই তিনি চাল ডাল ইত্যাদি কেনেন। এভাবেই তাদের খাওয়া পড়া চলে। আর রামুর খুব শখ স্কুলে যাওয়া, কিন্তু ওর বাবা ওকে সঙ্গে নিয়ে সাগরে নিয়ে যান। বাবাকে সাহায্য করতে গিয়ে রামু মাঝে মাঝে 2-4টি মাছ ধরে। ও তার বাবার কাছে আবদার করে বলে, এই মাছ বেগুন কিন্তু আর, তার মানে হচ্ছে যে এই মাছগুলো কিন্তু আমার। এরপরে হচ্ছে যে ওর বাবা হেসে বলেন, এই অজ্ঞা মাছ দিয়ে রে তুই কি গরিবি দে। তার মানে হচ্ছে তার বাবা তাকে বলে হচ্ছে তুই কি করবি এই একটা মাছ দিয়ে। তখন রামু মাথা ঝাঁকিয়ে বলে, কি আল্লাই আব্বাজি বেসুম আর টিয়া দিয়ে রে মজা গড়ি খাইউম দে। আচ্ছা আচ্ছা, এটা আমি আসলে পড়তে পারতেছি না। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে কেন বাবা বেচবো আর টাকা দিয়ে মজা খাবো। আচ্ছা, কিন্তু আসলে রামু একটা টাকাও নষ্ট করে না। ওর ধরা মাছগুলো বাজারে বিক্রি করে টাকাটা সে তার মায়ের হাতে তুলে দেয় জমা রাখার জন্য। এর মধ্যে একদিন সাগরের ঝড়ের তোড়ে ওদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। রামুর বাবা তো মাথায় হাত, মাথা গোজার ঠাঁই হবে কোথায়। এগিয়ে আসেন রামুর মা, একটু একটু করে এতদিনের জমানো টাকাগুলো বের করে আনেন। টিন কিনে মেরামত করেন তাদের সেই ঘর। রামুর বাবা ভাবেন কোথা থেকে এলো এই টাকা। সব শুনে তিনি রামুর উপর খুশি হন। তারপরে হচ্ছে যে ওকে বুকে জড়িয়ে ধরে বলেন, ও বাপ তোর আজিয়ার তুন আর দরিয়া জন নপরিব। সাংঘাতিক। আচ্ছা, এটা পড়তে পারতেছি না। আচ্ছা, তুই এখন তুন স্কুলে যাবি। আচ্ছা, তার মানে এখানে বলা হয়েছে যে আর আই প্রত্যেকদিন 10 টিয়া গড়ি তোর কাছত জমা রাখি দিউম বাজান। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে যে বাবা আজ থেকে তোকে আর সাগরে যেতে হবে না, তুই স্কুলে যাবি আর আমি প্রতিদিন 10 টাকা করে তোর কাছে জমা রাখিব। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে আমাদের 64 পৃষ্ঠা আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।